এক দর্শক আমার দেরি দেখে প্রশ্ন করেছে, "স্যার, আপনি কি ভাবির সাথে ঝগড়া করতেছেন নাকি?" আ জি না ভাই, রোজা রমজানের দিন একটু ঝগড়াটা কম করা উচিত। আপনারা ঝগড়াটা কম করবেন। ঝগড়া এড়ানোর ভালো বুদ্ধি শিখিয়ে দেই। বউদের সাথে কথা কম বলবেন। ঝগড়া বাজবে না। আরেকটা ভালো বুদ্ধি শিখাই। যখন বউদের ঝগড়ার মুড থাকবে, তখন আপনি চুপ থাকবেন। এটা অবশ্য পুরুষেরা পারে না। আমি কানে হেডফোন দিয়ে বসে থাকি। গান শুনি, ওইখানে ধরেন আপনার ভাবিরা চিল্লাচিল্লি করতেছে, ভাবিরা না, ভাবি চিল্লাচিল্লি করতেছে। আমি কানে গান দিয়ে মজা করে গান শুনি। ব্যাস। আসেন আজকে আপনাদের ভাবিদের গল্প না শুনিয়ে ইরানের দুর্দান্ত কিছু খবর দেব। আমার কাছে যে আপডেট খবরগুলো আসছে আমি ধারাবাহিক আপনাদের দেওয়ার চেষ্টা করছি। দর্শক, ইরান এবং পশ্চিমা দুনিয়ার লড়াই এখন অব্যাহত আছে। এই লড়াইতে এখন পর্যন্ত কোনোভাবে বলা যাচ্ছে না কোন পক্ষ বিজয়ী, কোন পক্ষ পরাজিত। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগন চিফ তার যে বক্তব্যটি দেখলাম, সেটি দেখে আসলে আমার মাথা নষ্ট হয়ে গেছে। পিট হেগসেট তার নামটা বোধহয়। ওদের নামগুলো একটু জটিল তো। তো কালকে আমি আমার লাস্ট লাইভে আপনাদেরকে আংশিক বলেছিলাম যে চিফ অফ স্টাফ জেনারেল আর পেন্টাগন চিফ মানে যুদ্ধমন্ত্রী যতকে বলা হয়, তারা যে কথাটি বলেছিল তার সারমর্মটা কি। একটা ভিডিও আপনাদের দেখানোর জন্য আমি একটু আমার পিসি থেকে যাচ্ছিলাম। আরে বাবা, কয় জায়গায় যাচ্ছে একসাথে। দর্শক, তো মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি পেন্টাগন চিফ বা যাদের যুদ্ধ প্রধান বলা যায়, পিট হেগসেট কালকে সাংবাদিকদের সামনে দাঁড়ালেন, যুদ্ধের ফিরিস্তি বর্ণনা করলেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে বা আমরা যেটা দেখলাম, তার চোখ তার সাথে কথা বলছে না, তার চোখের সাথে তার ফেস তার কথা শুনছে না, তার আই কন্টাক্ট, তার ফিজিক্যাল এক্সপ্রেশন পুরোপুরি এলোমেলো। এই ব্যক্তির এর আগেরও বক্তব্য আমি শুনেছি। একটা চুলটাকে পেছনে করে আশ্রয়, আপনারা হয়তো তাকে চেনেন। তো ড্যাশিং একটা ছেলে। কিন্তু কালকে তার বক্তব্য শুনে মনে হচ্ছে যে ইরানে তারা যে কাঙ্ক্ষিত লক্ষ্যে গিয়েছিল সেটা পূরণ হয়নি, বরং তারা ইরানের কাছে অনেক বড় সারপ্রাইজ পেয়েছে। তিনি দাঁড়াচ্ছেন একটা পায়ে ভর করে, মানে মনে হচ্ছে না যে তিনি যে নিজের পায়ে দাঁড়িয়ে আছেন এটা বিশ্বাস করতে পারছেন। কখনো একটা পা দাঁড়াচ্ছেন, আবার কখনো পা পরিবর্তন করে দাঁড়াচ্ছেন। সাংবাদিকদের দিকে তাকাতে পারছেন না। তিনি যে কথাগুলো বলছেন মনে হচ্ছে তিনি সত্য বলছেন না, কিন্তু তিনি এটা বোঝাতে চেষ্টা করছেন যে আমি সত্য বলছি, আমি মিথ্যা বলছি, তোমরা বুঝে নাও। তার সাথে তার বক্তব্যের সুরের, কণ্ঠের, এক্সপ্রেশনের কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার কখনো কখনো তিনি কথাগুলো চাবাচ্ছেন, কি বলছেন তিনি বুঝতেছেন যে আমার সামনে বসে আছে পৃথিবীর সবচেয়ে বড় বড় সাংবাদিক বা পৃথিবীর সব বড় বড় গণমাধ্যম, তারা দেখবে, বুঝবে আসলে আমি সত্য নাকি মিথ্যা বলছি। পাশাপাশি ধরেন তার পুরো বিষয়গুলোকে একটু ভালো করে পর্যবেক্ষণ করলে বুঝতে পারবেন যে আমেরিকা ইরানে কত বড় ধাক্কাটা খেয়েছে। দর্শক, এই পিট হেগসেটের বক্তব্য ধরে এইটুকু বোঝা গেছে, আমেরিকা একটা বড় ধাক্কা খেতে যাচ্ছে ইরানে। মিস্টার ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তারা ইরানে আরো বড় আক্রমণ করতে যাচ্ছেন শিগগিরই। আরো বড় আক্রমণ, আরো বড় আক্রমণ মানে একটা বড় রকম ম্যাচাকার চালাবে ইরানে ডোনাল্ড ট্রাম্প, এই ইঙ্গিতটি দিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন যে আমরা প্রয়োজনে ইরানে সেনা পাঠাবো, ইরানি স্থল বাহিনী ঢুকাবো। আমি কাল রাতে যে লাস্ট লাইভটা করেছি সেখানে আপনাদের বলেছি না যে ইরানে স্থলে অভিযান চালিয়ে বিজয় অসম্ভব। প্রথম কথা হলো যে ইসরায়েলের পরিকল্পনায়
ট্রাম্প কেন ফাঁদে পড়লেন সেটা হলো যে ইসরায়েল বোঝাবার চেষ্টা করেছিল যে ইরানের মধ্যে যদি আমরা একটা বড় অ্যাটাক চালাই, ইরানের সুপ্রিম কমান্ডার বা তাদের আইআরজিসির শীর্ষ কমান্ডারদের অথবা তাদের মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যদি আমরা সরায় ফেলি, তাহলে ইরানের রেজিম চেঞ্জ ঘটে যাবে। এটা আমি কয়েকদিন ধরেই বলছি, আপনারা শুনছেন। এটা ছিল ইসরায়েলের পরিকল্পনা আমেরিকাকে যুদ্ধে টেনে আনার। ডোনাল্ড ট্রাম্প তিনি তাই করলেন, ইসরায়েল যা চেল। কিন্তু পেন্টাগন বা তার মার্কিন জেনারেলরা বারবারই বলেছিল এটা করবেন না, কারণ মার্কিন জেনারেলরা তো যুদ্ধবাজ, তারা যুদ্ধের সমস্ত অবস্থা বোঝে। তারা বারবার নিষেধ করেছিল ট্রাম্পকে এটা করবেন না, এটা আমাদের লস হচ্ছে, এটা আমাদের ভুল হচ্ছে, আমরা এখান থেকে জয় নিয়ে ফিরতে পারবো না। 10-12% আমাদের জয়ের সম্ভাবনা, মাত্র 10-12%। এই 10-12% সম্ভাবনা নিয়ে আপনি যুদ্ধ করবেন, বিশাল বাজেট খরচ করবেন ইরানের বিরুদ্ধে। আপনি তাদের স্ট্র্যাটেজি দেখেন, তাদের ইতিহাস দেখেন, তাদের অবস্থা দেখেন, তাদের মানে যারা নত হয় না, যাদেরকে কোনোভাবে নতই করা যায় না, তারা যুদ্ধে তাদেরকে আপনি কিভাবে নত করবেন? আলোচনা টেবিলে যারা নত হয় না, তারা যুদ্ধে নত হবে? ট্রাম্প তার জেনারেলদের কথা শুনলেন না, শুনলেন ইসরায়েলের নেতানিয়াহুর কথা, আসলেন যুদ্ধে। এখন ট্রাম্প বুঝতেছেন কি ঘটতেছে। এখন ট্রাম্প নিজে এই যুদ্ধ শেষ করতে চান। কিভাবে? দুটো উপায়। বড় রকম ম্যাচাকার চালাবে তিনি তেহরানে, তাহলে কি যুদ্ধ শেষ হবে? শেষ হবে না। রেজিম চেঞ্জ ছাড়া তাদের লক্ষ্য পূরণ হবে না। এখন ট্রাম্প নতুন করে যে বিপত্তিতে পড়ছে সেটা কি শোনেন। ট্রাম্পের সামনে মহা বিপদগুলো কি? আরব বলছে ট্রাম্পকে, তুমি তো আমাদের সাথে প্রতারণা করছো। অর্থাৎ ট্রাম্প আরবের টাকা নিয়ে, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার নিয়ে নিরাপত্তার নাম করে যে ঘাঁটিগুলো গড়েছিল আরবের ভেতরে, যখনই ইরান একযোগে 7-8টা দেশকে মার শুরু করছে, ট্রাম্প কি করছে শোনেন। আরবে তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা, তাদের যে এন্টি মিসাইল গুলো ছিল, এখান থেকে তুলে তুলে ইসরায়েলে নিয়ে যাচ্ছে, কারণ ইসরায়েল এখন আর কুলাতে পারছে না। ইরান কৌশলটা কি নিচ্ছে, সে তার ধরেন একটা ছোট উদাহরণ দিলে বুঝবেন। ইরান একটা মিসাইল মারছে, দুর্বল মিসাইল। ইরানের কয়েক টাইপের মিসাইল আছে, প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম করে ষষ্ঠ প্রজন্ম পর্যন্ত মিসাইল আছে। এখন পর্যন্ত ইরান প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপ পর্যন্ত আসছে। আরো 3টে ধাপ ইরানের রিজার্ভই রাখছে। এটা হলো মহাযুদ্ধের জন্য রাখছে, যে যুদ্ধে আর পেছনে ফেরা যাবে না, হয় মরো নাহলে মারো। সব সারপ্রাইজ দিয়ে দিলে তো হবে না, এটা অবস্থা বুঝে বুঝে খেলছে ইরান। তো প্রথম 3টি বেজ আরো 3টি হাতে রেখে দিয়ে ইরান মারছে। তো ইরান যখন একটি মিসাইল মারে, তার এগেইনস্টে 8 থেকে 10টা মিসাইল, এন্টি মিসাইল মারতে হয় সেই মিসাইল বা ড্রোনটাকে ইন্টারসেপ্ট করার জন্য। তাহলে খেয়াল করেন যে ইরানের একটা মিসাইলের এগেইনস্টে ওই দেশটির কয়টি লাগে? 5 থেকে 10টা মিসাইল চলে যাচ্ছে একটা মিসাইলের এগেইনস্টে। এখন ওই দেশটির যে মিসাইল ভান্ডার প্রায় খালি, তা আমেরিকা থেকে দেয়া হয়েছে। আমেরিকার যেহেতু একসাথে আমেরিকারও হিট করা হচ্ছে ঘাঁটিগুলো টার্গেট করে, আমেরিকা তো নিজেরও এন্টি মিসাইল মারতে হচ্ছে, আমেরিকারও মিসাইল খালির দিকে আসছে। এখন বলছে মার্কিন জেনারেলরা বলছে যে আমরা এই যুদ্ধ কতদিন টেনে নেব, ইরান যেই পলিসিতে যুদ্ধ করবে, কারণ আমাদের তো রসদ শেষ হয়ে আসবে। সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন, জর্দান থেকে কি করতেছে আমেরিকা? তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম, তাদের অ্যান্টি মিসাইল গুলো নিয়ে ইসরায়েলকে দিচ্ছে, ইসরায়েলকে সেভ করার জন্য। আরব বলতেছে তুমি আমাদের রক্ষার নাম করে এসছো, এখন আমাদের থেকে নিয়ে ওদেরকে বাঁচাচ্ছ। মানে কত বড় বিশ্বাসঘাতকতা আরব বুঝতে পারতেছে এখন। দেখেন সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে কালকে ইরান ব্যাপক অ্যাটাক চালিয়েছে। শেষ তথ্য মতে সৌদি আরবে বিশাল আকারের মার্কিন দূতাবাস, অনেক বিলাসপূর্ণ ওইটাতে জ্বলতে দেখা গেছে। মার্কিন দূতাবাসে হিট করছে ইরান সৌদি আরবে, মার্কিন দূতাবাসই রক্ষা করতে পারছে না আমেরিকা, তারা বাকিদেরকে রক্ষা করবে। এখন বিষয়টা হয়ে গেল এরকম, সৌদি আরব বা আরব রাষ্ট্রগুলো বুঝতে পারছে যে এই ট্রাম্প বা এই আমেরিকা এতদিন তাদেরকে ফুসিয়ে ফাঁসিয়ে তাদের শুধু টাকা বা তাদের পেট্রো ডলার লুট করতে আসছে। যখনই ইসরায়েল বিপদে পড়ে গেল,
ইসরায়েলকে সৌদি আরব থেকে, কাতার থেকে, কুয়েত থেকে নিয়ে নিয়ে মিসাইলগুলো দিয়ে দিচ্ছে, আর সৌদি আরব খালি। এখন সৌদি আরবে ইরান সমানে মারছে। এইটাই ছিল ইরানের খেলা। ইরান সৌদি আরবকে, আরব দুনিয়াকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তোমরা বিপদে পড়লে তোমাদের পাশে ওরা দাঁড়াবে, এবার দেখো ভালো করে। মাইরটা ইরান কেন দিচ্ছে বুঝছেন তো? এক মাইরে ইরান অনেক কিছু দেখাই দিচ্ছে মানুষের। এখন আরব বুঝতে পারছে, আরব ভালোভাবে বুঝতে পারছে যে ওরা বিশ্বাসঘাতক, ওরা আমাদেরকে লুটতে আসছে, ওরা আমাদের জন্য কোনো ফিলিংস নাই, আমাদের জন্য কোনো মায়া নাই, ওরা আমাদের বাঁচাবে না বিপদে। ওরা ওই আমেরিকা এখন ইসরায়েলকে বাঁচাচ্ছে। কিভাবে আরবে, সৌদি আরবের আরামকো, সৌদি আরবের গুরুত্বপূর্ণ হোটেল, দুবাইয়ের হোটেলগুলোতে ইরান ঠাস ঠাস করে বোমগুলি মাইলা ভবনগুলি ছাপা করে ফেলতেছে। আমেরিকা বাঁচাতে পারছে, ইন্টারসেপ্ট করতে পারছে? কিচ্ছু পারে নাই। তাহলে এত বছর ধরে পেট্রোডলার দেখি এই ইরানের এই কাজটি পুরো আরবদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। নাম্বার 2, সৌদি আরব এখন ইউরোপের কাছে গেছে, রাশিয়ার কাছে গেছে, চীনের কাছে গেছে। এই আরব রাষ্ট্র, সৌদি আরব শুধু না, আরবগুলি, তারা বলছে ইউরোপের ভাইরা, রাশিয়ার পুতিন চাচা, চীনের শি জিনপিং চাচা, আমাদেরকে বাঁচান। ইরান তো আমাদের মাইরা তক্তা বানায় ফেলতেছে। আপনি একটু, আপনাদের কথা তো ইরান শুনবে, বিশেষ করে চীন, রাশিয়া। আমরা আলোচনা করতে চাই, যে কোনো ভাবে হোক আমাদেরকে 5 দিনের জন্য হলো যুদ্ধবিরতির একটা সুযোগ করে দেন। আমরা দাঁড়াতে পারছি না, আমাদের রাষ্ট্র হঠাৎ করে যুদ্ধের মধ্যে পড়ে আর কুল কিনারা খুঁজে পাচ্ছে না। মানে আরব রাষ্ট্রগুলোর রাষ্ট্রপ্রধানরা বলছে, বলা হচ্ছে এখন চীন রাশিয়ার কাছে ছুটে গেছে, ইউরোপের কাছে চলে গেছে যে তোমরা একটু ইরানকে বোঝাও। ইরানকে বোঝাও, ট্রাম্পকে না, ইরানকে বোঝাও। তার মানে এই যুদ্ধে ট্রাম্পের চেয়ে এখন ইরানের দায়িত্ব বেশি হয়ে গেছে, বা ইরানের উপরই এখন তাদের টার্গেট, যে ইরান বুঝলে হবে। ইতিমধ্যে দিমিত্রি মেদভেদেভ, রাশিয়ার ভ্লাদিমির পুতিনের ডান হাত, তিনি বলেছেন এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে। যদি এখনই ট্রাম্প থেমে না যায় আর ট্রাম্পের পাগলামি যদি বাড়তে থাকে, এটা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে। পাশাপাশি রাশিয়া এবং চীন স্পষ্ট বার্তা দিয়েছে, প্রায় একই ধরনের বার্তা দিয়েছে, যে তারা ইরানের পাশে আছে, পাশে থাকবে, এবং ইরান যেই শত্রুদের প্রতিহত করছে এটা তার সমস্ত আইনি বৈধতা আছে, তার অধিকার আছে, কারণ তাকে আক্রমণ করেছে। এবং স্পষ্ট ইসরায়েল আমেরিকার যে আক্রমণটি ইরানে হয়েছে, এটাকে আইনি, মানে জাতিসংঘের নিয়ম অনুসারে, আন্তর্জাতিক আইন অনুসারে এটাকে অবৈধ ঘোষণা করে বলেছে ইরান তার শত্রুকে যে প্রতিঘাত করছে বা পাল্টা জবাব দিচ্ছে, এটা তার সম্পূর্ণ অধিকার আছে, এবং এটার জন্য ইরানকে তারা সাপোর্ট দিচ্ছে। পাশাপাশি বলেছে যে ইরানের যে কোনো বিপদে, যে কোনো প্রয়োজনে চীন পাশে থাকবে, যে কোনো বিপদে প্রয়োজনে রাশিয়া পাশে থাকবে। একদমই স্পষ্ট জোরালো ভাষায় এই প্রথম ইরান এবং রাশিয়া ইরানের পক্ষে, চীন এবং রাশিয়া ইরানের পক্ষে দাঁড়িয়ে গেছে। এটা এখন আমেরিকা ইসরায়েলের জন্য টেনশনের কারণ। কারণ এখন যদি কোনো কারণে ইউরোপের রাষ্ট্রগুলো ইসরায়েল কিংবা আমেরিকার পাশে দাঁড়ায়, সেক্ষেত্রে এই দুটো রাষ্ট্র দাঁড়িয়ে যাবে। একটা জিনিস মনে রাখবেন, এক চীন পুরো ইউরোপকে একা পেটাতে পারে, মানেন আর না মানেন। চীনের কাছে যা আছে, চীন যদি মনে করে যে আমি পুরো ইউরোপের সাথে একা লড়াই করব, পারবে। এক রাশিয়া আমেরিকার সাথে লড়াই করবে, বাকি থাকে কে? শক্তিশালী দেশ আছে কারা বলেন? তুরস্ক ইরানকে একটা টোকাও দেবে না, বরং এই যুদ্ধে তুরস্ক ইরানকে নেপথ্যে সাহায্য করতেছে, পাকিস্তান নেপথ্যে সাহায্য করবে। বোঝেননি আপনারা? ভারত, আর ভারত কদিন আগে গেল না ইসরায়েলে, প্ল্যান করে আসলো কার সাথে? নেতানিয়াহুর সাথে। যখনই তারা ইরানে আক্রমণ করবে, ভারত কি করলো? আফগানকে পাকিস্তানের বিরুদ্ধে লাগাই দিল। হঠাৎ করে আফগান সীমান্তে এসে, খাইবার পাখতুনখোয়ার পয়েন্টে পাকিস্তানের সীমান্তে এসে তাদের সেনাদের উপর হামলা করলো, বড় ধরনের হামলা করলো, মামুলিটা না। কারণ বড় ধরনের হামলা করলে পাকিস্তান আফগানের উপর খেপে গিয়ে তারা আক্রমণ শুরু করবে, তারা স্ট্রাইক শুধু মামুলি স্ট্রাইক চালাবে না, যুদ্ধে জড়ায় যাবে। যখন মিলান নেতানিয়াহুর সাথে নরেন্দ্র মোদী বৈঠক করেন ইসরায়েলে গিয়ে, এর একদিন দুদিনের মাথায় ঘটনাটি ঘটলো, আফগান খাইবার পাখতুনখোয়ার সীমান্তে এসে পাকিস্তানের উপর হামলা করে। পাকিস্তান তার পরের দিনই বড় স্ট্রাইক চালায়। ঠিক তার একদিন দুদিনের মাথায় ইরানে হামলা করে
আমাদের অনেক বোকা দর্শক বলে যে আফগানরা নাকি ইরানের পক্ষে দাঁড়াবে ঘোষণা দিয়েছে। আফগানরা ফিলিস্তিনে যে গত কয়েক বছর ধরে যুদ্ধ হলো, আফগানরা এক পা আগাইছেন, একটা স্টেটমেন্ট দিয়েছে। আপনাদের শুনছেন কেউ? শুনেন আমাদেরকে। মূলত আফগানদেরকে পাকিস্তান যাতে কোনোভাবে ইরানকে সাহায্য করতে না পারে, এজন্য আফগানকে দিয়ে পাকিস্তানকে বিজি রাখছে। আফগানরা পুরো এখন ভারতের হাতের পুতুল। ভারত যা চায় আফগানরা তাই করতেছে। আপনারা এটা যদি না বোঝেন আর তাহলে সংবাদ দেখা দরকার নাই। আসেন তারপরের হিস্ট্রিতে কি আসছে। এখন যে বিষয়টি তৈরি হয়েছে, উপসাগর থেকে মার্কিন জাহাজগুলো পালাতে শুরু করেছে। যখনই মার্কিন সবচেয়ে বড় মূল্যবান এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন আক্রমণে আসছিল, সেটাকে ড্রোন এবং মিসাইল দিয়ে হিট করে ইরান। অল্পের জন্য প্রাণে বাঁচলেও আমেরিকা তার এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে দ্রুত পালাতে শুরু করেছে। ইতিমধ্যে সেটা ইরানের টেরিটরি থেকে বেরিয়ে গেছে, ইরানের সীমান্তের ভিতর থেকে বেরিয়ে অন্য জলসীমায় চলে গেছে ইরানের ভয়ে। এটাকে নিয়ে আসছিল ইরানকে ভয় দেখাতে, এখন এটাই পালায় গেছে ভয়ের ঠেলায়। পাশাপাশি হরমুজ প্রণালী পুরো বন্ধ করে দিয়েছে, যাকে পাচ্ছে তাকে মাইট দিচ্ছে, যাকে পাচ্ছে ইরান তাকে মাইট দিচ্ছে। পুরো হরমুজ প্রণালীর আগে সাগরে জ্যাম পড়ে গেছে এখন জাহাজের, তেলের জাহাজের সব জাহাজ আটকে আছে সেখানে। ইরান কাউকে আর পারমিশন দিচ্ছে না, পুরো অর্থনীতিকে স্টপ করে দিচ্ছে। মার্কিন স্টক মার্কেট ধাস করে পড়ে যাচ্ছে, পুরো মধ্যপ্রাচ্যের বিমান চলাচল বন্ধ। এখন যারা মানে মার্কিন যে সেনাবাহিনীগুলো ঘাঁটি থেকে পালিয়েছিল বিভিন্ন হোটেলে মোটেলে, যেখানে ইরান এখন টার্গেট করে হিট করতেছে, এখন তাদেরকে বিভিন্ন জায়গায় সরিয়ে নিচ্ছে। আরবের বিভিন্ন ব্যক্তিরা এখন ইউরোপের দিকে চলে যাচ্ছে ফ্যামিলি টেবিলে নিয়ে। বিমানবন্দর এখন গাড়ির পথে, লং টাইম গাড়িতে করে তারা চলে যাচ্ছে। আরবের সবাই তো মোটামুটি ধনী লোক, তারা এখন ইউরোপে যেতে, এখন আক্রমণ হয়নি, তারা বাঁচার জন্য ইউরোপে চলে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক নাগরিক, অনেক ব্যক্তি আরব ছাড়া শুরু করছে। তার মানে আরবে আরো বড় আক্রমণের সম্ভাবনা আছে। আরব ব্যাপার বুঝতে পারতেছে তারা কি ক্ষতি করেছে। তারা নিজেরা ইরানকে মারে না, কিন্তু আমেরিকার ঘাঁটি করে দেয়, আমেরিকা মারে। ইরান ডাইরেক্ট বলছে আরবের বন্ধুদের যে তোমরা আমাদের বন্ধু রাষ্ট্র, বারবার তোমাদেরকে সতর্ক করেছিলাম যে তোমাদের ভূমি ব্যবহার করে হামলা হলে আমরা তোমাদের ভূমিতে আক্রমণ করব, তোমরা আমাদের কথা কানে নাওনি। তোমরা আমাদের ভাই রাষ্ট্র হওয়ার পরও তোমাদের ঘাঁটি, তোমাদের ভূমি আকাশ ব্যবহার করে আমার রাষ্ট্রের উপর যদি হামলা হয়, অবশ্যই আমি প্রতি উত্তর দিব। এটা আবার আইনি এবং নৈতিক অধিকার আছে। এখন কি বলবে আরব রাষ্ট্র? কারণ এই ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানে হামলা করা হয়েছে। ইরান চুপ থাকবে? কোনোভাবেই আরব রাষ্ট্রের অধিকার নেই ইরানকে এই কথাটা বলার যে তুমি আমার উপর আক্রমণ করছো কেন, কারণ তোমার ভূমি ব্যবহার করে আমেরিকা আক্রমণ করে কি করে? ওই তুরস্ক তো ইরান আক্রমণ করেনি, কারণ তুরস্ক ইরানে আক্রমণে মার্কিন ঘাঁটিকে অনুমতি দেয়নি। এরদোয়ান সরাসরি বলছে যে আমার ঘাঁটি থেকে যদি একটা ইরানে আক্রমণ, আমি তোমার ঘাঁটি এখানে রাখবো না, বের করে দেবো ঘাট ধরে। ইরানের তুরস্কের মতো কথা বলতে হইতো সৌদি আরব। এখন খাও মাইর, এখন সৌদি আরবে পালায় বাঁচতেছে না। বিভিন্ন জায়গা থেকে মার্কিন সেনারা আরব ছাড়া শুরু করছে, বিভিন্ন উপায়ে তারা আরব ছাড়তে শুরু করছে। তারা আসছে রক্ষা করতে, এখন আরব ছাড়া শুরু করছে। এখন আরব দেখতেছে যে তাদের বিপদে, যাদেরকে এতদিন পাহারাদার হিসেবে নিয়োগ দিয়ে রাখছে, এত টাকা দিয়ে, হাজার হাজার কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার দিয়ে, এখন তাদের পাহারাদারি পালাচ্ছে মালিকরা রেখে। এমন এক সিচুয়েশনে পড়ে গেছে এখন আরবরা। পাশাপাশি এই যুদ্ধের গতি প্রকৃতি এখন ভিন্ন দিকে এগোতে শুরু করেছে। দখলদার দেশটির মধ্যে বৃষ্টি চলছে মিসাইলের। ড্রোন ফুটেজে দেখতেছি একেবারে সেই দেশটিকে ছাপা করে ফেলছে ইরান। ক্লাস্টার বোমাও মারছে নাকি, এমন অভিযোগ আসছে। ইরান পাগল হয়ে গেছে এখন। ইরান এখন ডুরাই ম্যাচ খেলছে, এটা বোঝে নাই ডোনাল্ড ট্রাম্প। ইরান এখন এক ভয়ঙ্কর খেলায় মেতে উঠছে। তাদের কথা আমরা তো মরছি, তোদেরকে নিয়ে মরব। এখন ইরানকে শান্ত করতে পারে দুটো দেশ, চীন আর রাশিয়া। তবে চীন আর রাশিয়া আরবদেরকে আরেকটু শিক্ষা দিবে যে তোমরা সারা জীবন আমেরিকাকে বন্ধু ভাবছো, দেখো তোমরা আমেরিকার হাত ছাড়ো, প্রয়োজনে আমাদের হাত ধরো, আমরা বিপদে পাশে দাঁড়াবো। এখন এই হিসেবে চীন রাশিয়া ইরানকে বলছে একটু মাইট দে, ভালো করে মাইট দে, যাতে আমাদের মূল্যটা বোঝে। সবকিছু মিলে এই মুহূর্তে যুদ্ধের গতি প্রকৃতি খুব ভয়ঙ্কর দিকে যাচ্ছে। ইরানের মধ্যেও ভালো রকম অ্যাটাক করতেছে দখলদার দেশরা, ম্যাসিভ আকারে। ইরানও ম্যাসিভ আকারে করছে। খেলা এখন হাই ভোল্টেজ চলতেছে।
আরব রাষ্ট্রের মধ্যে মার্কিন যা পাচ্ছে, ইসরায়েলি যা পাচ্ছে সেখানে হিট করছে, এবং ইরানের কোনো হিট নিখুঁত, মানে সব নিখুঁত, টার্গেটে হিট করছে। পাশাপাশি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে বেশ কিছু রাষ্ট্র বলা হচ্ছে, এবং সেই রাষ্ট্রের তথ্য অনুযায়ী ইরান সাকসেস অপারেশন করে যাচ্ছে, একটার পর একটা সাকসেস অপারেশন করে যাচ্ছে। তাই ইরানের সামনে এখন খোলা পথ একটাই, আর আমেরিকা এখন যে কোনোভাবে চাইছে এই যুদ্ধ থেকে বাঁচার জন্য। এখন এই যুদ্ধ থেকে বাঁচার কোনো উপায় আর খুঁজে পাচ্ছে না। ট্রাম্প বলছে তারা আরো 4 সপ্তাহ যুদ্ধকে টেনে নিতে পারে। যে ব্যক্তি বলেছিলেন 2 দিনে সমাপ্ত করবেন, সেই ব্যক্তি এখন আরো 4 সপ্তাহ কথা বলছেন, কারণ ইরান রাজি হয়নি যুদ্ধবিরতির জন্য। এখন ট্রাম্প মহা চাপে পড়ে গেছেন। তার জেনারেলরা তাকে এখন চাপ দেওয়া শুরু করছে যে আপনি গোয়ার্তুমি করে যুদ্ধে গেছেন। কারণ আজকে ইকোনমিস্ট একটা নিউজ দিছে, ওয়াশিংটন পোস্ট ডাইরেক্ট বলছে ট্রাম্প পরাজয়ের পথে। ইকোনমিস্ট বলছে কি, এই ট্রাম্প বারাক হোসেন ওবামার কাছে পরাজিত হওয়ার পর বলেছিল, মিস্টার বারাক হোসেন বা বারাক ওবামা, তিনি যে যুদ্ধটা শুরু করছিলেন, তিনি মূলত তার মকবুলিয়াত বা তার জনপ্রিয়তা, তার খ্যাতি ছড়াবার জন্য শুরু করছিলেন, যেটা বারাক ওবামা তার সময় যে যুদ্ধটা করছিলেন, এটা আমেরিকার জন্য পতনের কারণ হবে। সেই ব্যক্তি আজকে বলছেন, সেই ট্রাম্প আজকে নিজে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তিনি চেয়েছিলেন যে তার অবস্থাটা পাকাপোক্ত করতে, কিন্তু এই মুহূর্তে মার্কিন প্রত্যেকটা গণমাধ্যম জরিপ বলছে ট্রাম্পের জনপ্রিয়তা একদম তলানিতে নেমে গেছে। ট্রাম্প এক ইসরায়েলকে বা ইসরায়েলের কথা রাখতে গিয়ে তার রাজনৈতিক ক্যারিয়ার বা তার প্রেসিডেন্টশিপের যে পাওয়ারফুল অবস্থানটা, সেটাকে একেবারে হারিয়ে ফেলছেন। পুরো পৃথিবী তাকে আর সাপোর্ট দিচ্ছে না। জাতিসংঘ পর্যন্ত বলছে ইরানের মধ্যে শিশুদের উপর যে হামলাটা হয়েছে এটা গ্রহণযোগ্য নয়। আস্তে আস্তে আওয়াজ উঠতে শুরু করবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি বড় কিছু আসছে সামনে। দর্শক, আমরা নেক্সট বুলেটিন আবার খুব শীঘ্রই দিব। হাতে যে কোনো বড় খবর আসার সঙ্গে সঙ্গে আমরা চলে আসব আপনাদেরকে তরতাজা ব্রেকিং খবরগুলো দেওয়ার জন্য। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।